হ্যাঁ, আমরা যে রেকর্ডিং গুলো আপলোড দিচ্ছি সেটা কি আবার দেখতে পাচ্ছ বা দেখার সুযোগ হচ্ছে না হচ্ছে না? স্যার হচ্ছে। হচ্ছে, তোমরা তো দেখছো না, আমি তো দেখছি কয়জন রিভিউ করছে সেটা তো দেখছি। আলটিমেটলি লাভ নাই এগুলো করে। একটু পড়ালেখা করতে হবে। আমরা কার্বোহাইড্রেটের সেকশনটা একটু শেষ করছি আপাতত, অন্যদিকে যাবো আজকে। ইলেকট্রোলাইটস পড়াচ্ছি না মনে হয় না, আজকে ইলেকট্রোলাইট বলবো। কার্বোহাইড্রেট শেষ করলাম, ইলেকট্রোলাইটস আয়ন বলছিলাম বোধহয় না? হ্যালো, আমরা আয়ন পড়ছিলাম? না স্যার। আয়ন? স্যার হ্যাঁ, কেন? সিনথেটিক ব্যালেন্স এগুলো পড়ানি? স্যার আপনি কোনটার কথা বলতেছেন? স্যার আয়ন, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটস এগুলো বলছিলাম জি জি স্যার, জি না? স্যার, ইলেকট্রোলাইটস আয়নে দুইটা পড়েছেন। পড়া হয়নি? স্যার হ্যাঁ, সেটাই তো আমি জানি। হ্যাঁ, বলো। স্যার আয়নের শুধু ডিফারেন্স বিটুইন আয়নস হ্যালো, এন্ড ইলেকট্রোলাইট এটা পড়েছিলেন। এরপর আর পড়েনি নাকি? না স্যার, আয়নের আচ্ছা, আর কিছু সমস্যা না, আমরা পড়ানো এটাকে হয়নি। আবার একটু ডিসকাস করবো। আজকে হলো আমরা এবার ইলেকট্রোলাইটসের সাবজেক্টটা পড়বো। ওকে, ion হলো mainly charged particles which move towards the positive pole or negative pole. They found when electrical current being passed through a solution of electrolytes. মনে করো পজিটিভ আর নেগেটিভ আয়ন সমৃদ্ধ, পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন সমৃদ্ধ কোনো মিক্সচারের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করে দেই, তাহলে কিছু কিছু আয়ন পজিটিভ পোলের দিকে, কিছু কিছু আয়ন নেগেটিভ পোলের দিকে যায়। এটা আমরা সবাই জানি। এই আয়নগুলো মেনলি হলো চার্জড পার্টিকেলস। চার্জ পার্টিকেলস মানে হলো পজিটিভ অথবা নেগেটিভ হবে, পজিটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে? এগুলোকে আমরা আয়ন বলি। আয়ন নরমালি দুই রকম হয়। কোন কোন আয়নের মানে সোডিয়াম যেমন প্লাস, আবার ক্লোরাইড মাইনাস, মানে পজিটিভ আয়ন অথবা নেগেটিভ আয়ন হতে পারে, তাই না? দুই ধরনের আয়ন হয়, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। ওকে, ক্যাটায়ন হলো আয়ন মুভস টুয়ার্ডস দ্য নেগেটিভ পোল ইজ কল্ড ক্যাটায়ন, আর আয়নস মুভস টুয়ার্ডস দ্য পজিটিভ পোল ইজ কল্ড অ্যানায়ন, তাই না? ক্যাটায়ন হলো যেই আয়নগুলা নেগেটিভ পোলের দিকে যায় তাদেরকে ক্যাটায়ন বলি, আর এরা নরমালি পজিটিভ আয়ন। আর অ্যানায়ন হলো যেই আয়নগুলা মুভ করে পজিটিভ পোলের দিকে, তাদেরকে অ্যানায়ন বলি, এরা নরমালি নেগেটিভলি চার্জড হয়। ওকে, জি স্যার। খুব সিম্পল। আর ইলেকট্রোলাইটস হলো এক ধরনের কম্পাউন্ড যেটাকে আমরা যদি ইলেকট্রিক্যাল কারেন্ট দেই কোনো সলিউশনে, ওই ওই সাবস্টেন্সের সলিউশনে, তাহলে সেখানে পজিটিভ অথবা নেগেটিভ চার্জের পার্টিকেলস পাওয়া যাবে। এদেরকে আমরা ইলেকট্রোলাইটস বলি। যেমন অ্যাসিড, বেস, সল্ট, এরা এরা ইলেকট্রোলাইটস, কারণ এখান থেকে আমরা আয়ন পাবো। তার মানে যে সকল পার্টিকেলস থেকে আয়ন উৎপন্ন হয় তাদেরকে আমরা ইলেকট্রোলাইটস বলি। যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো হলো ইলেকট্রোলাইটস। আমাদের বডিতে এসেনশিয়াল ইলেকট্রোলাইটস গুলোর নাম বলতে বললে কি বলবো? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ, ম্যাগনেসিয়াম আয়ন, বাইফসফেট আয়ন অথবা হাইড্রোজেন ফসফেট আয়ন, বাইকার্বনেট আয়ন অথবা হাইড্রোজেন কার্বনেট আয়ন। ওকে, আর নন জি স্যার। ইলেকট্রোলাইটস হলো যে সকল কম্পাউন্ডকে আমরা ডিসোসিয়েট করলে অ্যানায়ন অথবা ক্যাটায়ন উৎপন্ন হবে না, তাদেরকে আমরা বলি ইলেকট্রোলাইটস, নন ইলেকট্রোলাইটস, সরি, তাদেরকে বলি নন ইলেকট্রোলাইটস। যেমন ক্যান সুগার সলিউশন, যেমন আখের রসের যে সলিউশন, এগুলোকে আমরা সুগার সলিউশন। এই সুগার সলিউশনে কখনোই ইলেকট্রিসিটি বা ইলেকট্রোলাইটস তৈরি হয় না, সো এদেরকে আমরা বলবো নন ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস যাদেরকে পজিটিভ অথবা নেগেটিভ আয়নে পরিণত করা যায় তাদেরকে ইলেকট্রোলাইটস বলা হয়, আর যাদেরকে পজিটিভ নেগেটিভ আয়নে পরিণত করা যায় না তাদেরকে বলা হয় নন ইলেকট্রোলাইটস। আয়ন আর ইলেকট্রোলাইটস এর মধ্যে বেসিক পার্থক্য তাহলে কি? আয়ন হলো চার্জ পার্টিকেলস, ইলেকট্রোলাইটস হলো নিউট্রাল থাকে। যখন আমরা ইলেকট্রিসিটি দিব তখন আয়ন উৎপন্ন হবে। আর আয়ন হলো
ডাজ নট গিভ রাইজ টু ইলেকট্রোলাইটস। আয়ন থেকে ইলেকট্রোলাইটস পাওয়া যায় না, কিন্তু ইলেকট্রোলাইটস থেকে আয়ন পাওয়া যায়। আয়নগুলো তাদের অপোজিট পোলের দিকে মাইগ্রেশন হয়, কিন্তু ইলেকট্রোলাইটস মাইগ্রেশন হয় না, কারণ ইলেকট্রোলাইটস ব্রেকডাউন হয়ে তো আয়ন তৈরি হয়। আর পাথওয়ে ট্রেস করা যায়, ইলেকট্রোফোরেসিস এক ধরনের প্রসেস যার মাধ্যমে আমরা আমরা বিভিন্ন আয়নের মুভমেন্ট ট্রেস করতে পারি। আর ইলেকট্রোলাইটস এর এরকম কোন ইলেকট্রোফোরেসিস করে আমরা মুভমেন্ট বা পাথওয়ে ট্রেস করতে পারি না, বা কোন দিকে যাচ্ছে এটা আমরা মুভ করতে পারি না, বা পজিটিভ না নেগেটিভ বোঝা যায় না। আর যে কোনো পার্টিকেলস যেমন সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালবুমিন, এগুলোকে আমরা বলি পার্টিকেলস। এনি সাবস্টেন্স অথবা অ্যাগ্রিগেশন অফ মলিকুলস, মানে অনেকগুলো মলিকুলের সমন্বয় অথবা কোনো ফ্র্যাকশন অফ মলিকুল, এগুলোকে আমরা বলি পার্টিকেলস। তো ফাংশন ইলেকট্রোলাইটস এর এই গুরুত্ব কি দেখো, আমরা যদি কখনো ডায়রিয়ায় আক্রান্ত হই অথবা ডিহাইড্রেশন হয়, তাহলে আমাদের বডিতে ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হয়। মনে করো কারো কোনো একজন পেশেন্ট বা কোনো একজন মানুষের ডায়রিয়া হয়েছে, তাহলে তার কি কি সমস্যা হয় দেখো। তার পুরো বডি সে হোমিওস্ট্যাসিস মেনটেন করতে পারে না, তার খিদায় সমস্যা, খেতে খেয়ে হজম করতে পারে না, নানান রকম সমস্যা, নার্ভাস সিস্টেমের সমস্যা, হার্টের সমস্যা, মাসেলস অ্যাক্টিভিটিতে সমস্যা, সে চিন্তা ভাবনা করতে পারবে না, সব কিছুতে সমস্যা। তার মানে ইলেকট্রোলাইটস প্লে এ ভাইটাল রোল টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস অফ ইউর বডি, মেনটেন দ্য মেমব্রেন ট্রান্সপোর্ট, মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি, মাসকুলার অ্যাক্টিভিটি, নার্ভ ফাংশন। যেমন কারো যদি ডায়রিয়া হয়, তাহলে সে কি কোনো ভারী কোনো কাজ করতে পারবে? পারবে না, দুর্বল লাগবে, কারণ মাসেলের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রোলাইটস তার বডিতে নাই, ইমব্যালেন্স। তার হার্টের বিভিন্ন রকমের বিট গুলা প্রবলেম হবে, পালসের প্রবলেম হবে, হ্যাঁ, মেমব্রেন ট্রান্সপোর্ট ঠিক হবে না, যার কারণে এনার্জি পাবে না। ডায়রিয়া রোগীর খুব এনার্জি পাওয়া যায় নাকি? ডায়রিয়া রোগী খুব এনার্জি পায় না, কারণ না স্যার। তাদের মেমব্রেন ট্রান্সপোর্ট ঠিকঠাক হয় না। সো ইলেকট্রোলাইটস এর কাজগুলো কি? হোমিওস্ট্যাসিস মেইনটেইন করা, এসেনশিয়াল স্যার ফর মেমব্রেন হোমিওস্ট্যাসিস ট্রান্সপোর্ট, কি? এসেনশিয়াল ফর মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি, এসেনশিয়াল ফর মাসকুলার অ্যাক্টিভিটি, এসেনশিয়াল ফর বা ইম্পর্টেন্ট ফর নার্ভ ফাংশন। কারণ স্যার এগুলোর অভাবে, ইলেকট্রোলাইটস এর অভাবে যার যার সমস্যা হয়, তার মানে ইলেকট্রোলাইটস থাকলে ওই ওই সমস্যাগুলো আমাদের সমাধান থাকে বা ভালো কাজ হয়। বলো স্যার হোমিওস্ট্যাসিস মানে কি? প্লিজ। বডির সাম্যাবস্থা মেনটেন করা। এই ফিজিওলজিতে তোমাদের হোমিওস্ট্যাসিস একটা সাবটাই আছে। বডির হোমিওস্ট্যাসিস মানে হলো বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করা। ওকে, তার জি মানে স্যার, বুঝছি। মনে করো তোমাকে কেউ একজন তুমি কি হাসতেই থাকবা সারাদিন? না স্যার। কিছুক্ষণ পরে হাসার কিছুক্ষণ পরে তো আমরা আবার নর্মাল হই। এখন যদি এরকম হইতো কেউ কেউ একজন সুশ্রী দেওয়া সারাদিন হাসতেছে হাসতেছে, তার মানে কি সে কি অন্য কাজ করতে পারবে? না, পারবে না। তার মানে আমরা কোন সময়ে কোন ধরনের কাজ হয়, বা আমাদের বডির পিএইচ ব্যালেন্স হচ্ছে, আবার হলো আমরা সুস্থ থাকছি, আবার হলো খিদা লাগছে, টোটাল বডির যেই ইন্টারনাল এনভায়রনমেন্ট ঠিক সেটাই হলো হোমিওস্ট্যাসিস ঠিক করা। ওকে, তার মানে আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য, ইন্টারনাল কন্ডিশন ঠিক করার জন্য আমাদের ইলেকট্রোলাইটস এর ভূমিকা প্রচুর। যাদের ডায়রিয়া হয় অথবা ভমিটিং হয়, তাদের অবস্থা কি হয় জানো না? তারা কোনো খাবার খেয়ে হজম করতে পারবে না, তাদের এনার্জি পায় না, হার্টবিট বেশি বেশি মনে হয়, কোনো কিছু কঠিন কোনো কাজ করতে পারে না, তাই না? তারপর চিন্তা ভাবনা সে মানে পুরাটাই একটু উস্কু খুস্কু টাইপের থাকে, কারণ হলো নার্ভ ফাংশন ঠিক থাকে না। সো ইলেকট্রোলাইটস এর মেজর কাজ কি তাহলে? আমাদের হোমিওস্ট্যাসিস মেইনটেইন করা। হোমিওস্ট্যাসিস খেয়াল থাকবে, এটা হলো মেইনটেনেন্স অফ বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট। ওকে, স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? যেমন জি মনে স্যার। করো তুমি যদি শীতের সাথে অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে তুমি কি বাঁচতে পারবা শীতকালে? না। তার মানে আমাদের বডি হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য এই শীত গরমের সাথে অ্যাডজাস্ট হয়, সবকিছু কিন্তু হোমিওস্ট্যাসিস এক কথা বলা হয়, বুঝছো? তাহলে হোমিওস্ট্যাসিস মানে হলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট ঠিক করা। সেটার জন্য আমাদের ইলেকট্রোলাইটস গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে। মেমব্রেন ট্রান্সপোর্টের জন্য এসেনশিয়াল ইলেকট্রোলাইটস, মায়োকার্ডিয়াল অ্যাক্টিভিটি, মাসকুলার অ্যাক্টিভিটির জন্য অনেক এসেনশিয়াল, কারণ যাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, তাদের হার্ট ঠিক থাকবে না, মাসেল ঠিক থাকবে না, এবং মেমব্রেন ট্রান্সপোর্টও ঠিক হবে না, যার ফলে সে এনার্জি পাবে না। আর হলো আমাদের নার্ভ ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইলেকট্রোলাইটস। ওকে, এখন দেখো আমরা জি স্যার। কতগুলো ইলেকট্রোলাইটস এর কথা বললাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এদের আলাদা আলাদা কিছু স্পেসিফিক ফাংশন আছে। সোডিয়াম হলো আমাদের এক্সট্রা সেলুলার অসমোটিক প্রেসার মেইনটেইন করতে সহযোগিতা করে। আমরা যদি সোডিয়াম ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে, তুমি নরমাল রেঞ্জ খেয়াল করছো ইলেকট্রোলাইট সোডিয়াম কত? সোডিয়ামের না স্যার। আমরা একটু দেখি। আমরা যদি সিরাম তো চিনো না,
সবাই? জি স্যার চিনি। কেন? কোনটা সিরাম কোনটা প্লাজমা? আমি একটু স্যাম্পল পড়াছিলাম তোমাদের, তোমরা ভুলে গেছো। সাপোজ তুমি ব্লাড টেস্ট করাবা, হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টারে। তোমার কখনো কখনো পুরা ব্লাড নিয়ে নেয় ডাক্তাররা, তাই না? হোল ব্লাড নেই না, মানে ব্লাড সিরিঞ্জ দিয়ে টেনে একটা টেস্ট টিউবে নিয়ে নিল, এটা হলো হোল ব্লাড। ঠিক আছে, এই কথাটা অ্যান্সার করো না, নাহলে বলবো কিভাবে, বুঝতে বুঝছো কিনা। তাহলে তোমার যখন সিরিঞ্জ দিয়ে ব্লাডটা কালেকশন করে নিয়ে গেল পুরা ব্লাড, এটা হলো হোল ব্লাড। হ্যাঁ, এখন টেস্ট করার জন্য কখনো কখনো হোল ব্লাডের প্রয়োজন হয়, কখনো কখনো প্লাজমার প্রয়োজন হয়, কখনো কখনো সিরামের প্রয়োজন হয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার যদি হোল ব্লাডের প্রয়োজন হয়, তাহলে আমার বডি থেকে যখন ব্লাডটা সরায় নিয়ে আসবো তখন কি জমাট বাইধে যাওয়ার কথা না? জি স্যার। জি স্যার। কিন্তু আমার বডি থেকে জমাট বাঁধে থাকে, না স্যার। কারণ হলো আমার বডিতে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। আমার বডিতে কি আছে? অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাপারিন নামে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যার কারণে আমার বডিতে রক্ত জমাট বেঁধে যায় না। কিন্তু আমি যখন বের করে নিয়ে আসবো তখন তো আর হ্যাপারিন নাই, তখন টেস্ট টিউবে দেওয়া মাত্র সেটা ক্লট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। ব্লাড জমা বেঁধে যাবে না? ব্লাড জমা বাঁধার পরে যেই লিকুইড পোর্শন পাবো, ব্লাড জমাট বাঁধার পরে ব্লাডের মধ্যে সেল আছে, সেলগুলো জমাট বেঁধে তলানি পড়ে যাবে, আর উপরে আমি যে লিকুইড পোর্শন পাবো এটাকে বলি সিরাম। এটাকে কি বলবো? জি স্যার, সিরাম। সিরাম বলবো। ওকে, এখন আমি যদি বাইরে একটা আর্টিফিশিয়াল, আমার বডিতে জমাট বাঁধতেছে না কেন? অ্যান্টিকোয়াগুলেন্টের কারণে। এখন আমি একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিলাম। টেস্ট টিউবে কি দিব? অ্যান্টিকোয়াগুলেন্ট। 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 টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিলাম। এই টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্টের পরে টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে আমি যদি ব্লাড যোগ করে দিই, অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে কি যোগ করে দিব? ব্লাড। 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 তাহলে ব্লাড কি আর জমাট বাঁধবে? না স্যার। স্যার। কারণ হলো আমি আমি তো অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিছি, আমার বডিতে যেরকম অ্যান্টিকোয়াগুলেন্ট আছে আমি টেস্ট টিউবে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিছি এবং সাথে ব্লাড দিয়ে দিছি। তাহলে এই ল্যাবে এই ব্লাডটার মধ্যে আর কি জমাট বাঁধার সম্ভাবনা আছে? না স্যার। না। এখন আমি যদি এটাকে সেন্ট্রিফিউজ করি অথবা কিছুক্ষণ রেখে দিই, তাহলে ব্লাডের সেলগুলা কি তলানি পড়ে যাবে না? হ্যাঁ। জি স্যার, বুঝি নাই। এখন আমি যেই অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিক্স করে যে ব্লাডটা আমি অনেকক্ষণ যদি রেখে দেই, স্যার বুঝি না। কথা বুঝো না? স্যার কথা অনেক লেটে আসতেছে, আবার আটকাচ্ছেও। আমরা যখন এই ব্লাডটাকে অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিক্স করে রেখে দিব ল্যাবে, জি স্যার। তাহলে আরবিসি সেলগুলা নিচে পড়ে যাবে না? নিচের দিকে নামতে থাকবে। জি স্যার। হুম, নিচের দিকে নামতে থাকবে, অথবা সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করলে খুব দ্রুত নেমে যাবে। উপরে কি লিকুইড ওয়াটারি সাবস্টেন্স থাকবে, জি স্যার। আর নিচে সেলগুলো থাকবে। তাহলে উপরে যেই লিকুইড সাবস্টেন্সটা পাবো সেটার নাম হলো প্লাজমা। সেটা কি বলবো? প্লাজমা। ঠিক ওই আছে, যে হালকা হলুদা বর্ণের যেটা। হ্যাঁ, যে লিকুইড পোর্শন অফ ব্লাড আমি পাবো তাহলে সেটার নাম হবে প্লাজমা। আর অ্যান্টিকোয়াগুলেন্ট না দিয়ে আমি যদি ব্লাডটাকে ক্লট করায়া যে লিকুইড পোর্শন পাবো সেটাকে কি বলবো? সিরাম। সিরাম। ক্লিয়ার? তাহলে জি প্লাজমা স্যার। সিরাম বুঝছো? জি স্যার, বুঝছি। আর ওই যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে আমি যে হোল ব্লাডটা, পুরাটা ব্লাডটাকে আমি লিকুইড রাখতে পারছি, সেটা কি হোল ব্লাড না? জি স্যার। Okay. বলো, বলেন, বুঝিনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্লাজমা সিরাম বুঝছি তো না? জি স্যার, বুঝছি। আচ্ছা, তার মানে প্লাজমা হলো আমাদের লিকুইড পোর্শন অফ ব্লাড আফটার অ্যাডিং কোয়াগুলেশন, তাই না? কোয়াগুলেটিং আফটার অ্যাডিং অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট যুক্ত করার পরে ব্লাডের যে লিকুইড পোর্শন পাবো সেটাকে আমরা বলবো প্লাজমা। আর লিকুইড পোর্শন অফ ব্লাড আফটার ক্লটিং, ক্লট হওয়ার পরে যে লিকুইড পোর্শন পাবো ব্লাডের সেটাকে কি বলবো? সিরাম। সিরাম। ভেরি গুড। এখন আমি যদি ল্যাবে বিভিন্ন মেশিন আছে ইলেকট্রোলাইট টেস্ট করার জন্য, হ্যাঁ, এই টেস্টে যখন টেস্টটা করব তখন আমি সিরাম থেকে যদি টেস্ট করি, সিরামটা আসলে কি ব্লাডের তাহলে লিকুইড সেলের ভিতরের অংশ না শুধুমাত্র ব্লাডের তরল অংশ?
ব্লাডের স্যার তরল ব্লাডের তরল অংশ। এটা এক্সট্রাসেলুলার ফ্লুইড না? এক্সট্রাসেলুলার জি ফ্লুইড তো নাকি? বডি ফ্লুইড পড়ছো না তোমরা ফিজিওলজিতে? জি স্যার পড়ছি। বডি ফ্লুইড, সেখানে এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড পড়ছো না? জি স্যার। তাহলে প্লাজমা কি এক্সট্রাসেলুলার ফ্লুইড না ইন্টারসেলুলার ফ্লুইড? স্যার এক্সট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ফ্লুইড। ফ্লুইড। ওকে, আমরা যখন এটার অ্যানালাইসিস করব তখন সোডিয়াম কি পরিমাণে পাবো? 136 থেকে 148 136 মিলিমোল থেকে পাবো। 148। ঠিক আছে, পটাশিয়াম পাবো 3.8 থেকে 5.2। এখন এটা থেকে আমরা কি বুঝি? আমাদের সোডিয়ামের পরিমাণ 136 আর পটাশিয়ামের পরিমাণ 3.8, তাই না? জি স্যার। তাহলে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে সবচেয়ে বেশি কি থাকে, সোডিয়াম না পটাশিয়াম? সোডিয়াম। সোডিয়াম। তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মেজর ক্যাটায়ন হলো সোডিয়াম। ঠিক আছে। জি স্যার। আর আমি এখন সেলটাকে যদি ব্রেকডাউন করে দিই, সেলটাকে যদি লাইসিস করে দিই, তাহলে ভিতর থেকে ম্যাটেরিয়ালস বের হয়ে চলে আসবে না সেলের? জি স্যার। জি স্যার। এই সেলের ভিতরের যদি আমি ম্যাটেরিয়ালস গুলাকে, ম্যাট্রিক্সটাকে আমি যদি অ্যানালাইসিস করি, সেখানে আবার পটাশিয়াম বেশি পাবো, সোডিয়াম কম পাবো। তার মানে আমার পটাশিয়ামের পরিমাণ কোথায় বেশি থাকে? সেলের ভিতরে। আর সেলের বাইরে কি বেশি থাকে? সোডিয়াম। তো সোডিয়াম জি কোথায় স্যার। বেশি থাকে? সেলের বাইরে, এক্সট্রাসেলুলার ফ্লুইড বেশি থাকে। আর পটাশিয়াম কোথায় বেশি থাকে? ইন্টারসেলুলার ফ্লুইডে। ওকে। সেলের ভিতরে। হুম। তাহলে এখানে দেখো, সোডিয়াম মেইনটেইন দ্য এক্সট্রাসেলুলার অসমোটিক প্রেসার। আমাদের এক্সট্রাসেলুলার অসমোটিক প্রেসার মেইনটেইন করে কে বেশি? সোডিয়াম। সোডিয়াম। ওকে। ইট প্রিজার্ভ নরমাল ইরিটেবিলিটি অফ মাসলস। আমাদের মাসল যে এক্সাইটেড হয়, মানে আমাদের মাসলকে আমরা কি করতে পারি? টার্ন করতে পারি, শর্ট করতে পারি, পারি না? আর যদি উঠানামা করাও, তাহলে কি হবে সেখানে? মাসেলের ইরিটেবিলিটি মেইনটেইন করার জন্য আমাদের সোডিয়াম এসেনশিয়াল। এই জন্য যাদের ডায়রিয়া হয় অথবা ভমিটিং হয়, তাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়, সোডিয়ামের শর্ট পড়ে যায়। শর্ট পড়ার কারণে তার হাত পা নাড়াতে আর পারে না, হাঁটতে পারে না। খেয়াল করছো? জি কারণ স্যার। আমাদের হাঁটা চলা অথবা হাত পা নাড়াচাড়া করার জন্য মাসেল খুব গুরুত্বপূর্ণ। আর মাসেল যখন এনার্জি পাবে না, মাসেলের যখন নরমাল ইরিটেবিলিটি হারায় ফেলবে, তখন কি আর ওই কাজ করতে পারবো? আমরা মাসেল মুভমেন্ট করতে পারবো? পারবো না। তাহলে না স্যার। সোডিয়াম খুবই এসেনশিয়াল ফর নরমাল ইরিটেবিলিটি অফ মাসেলস। ওকে। ওকে। ইট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাবজর্ব অফ গ্লুকোজ। দেখো, তুমি যদি নরমাল স্যালাইন বাসায় তৈরি করো, বাসায় আমরা খাবার স্যালাইন তৈরি করতে পারি না সবাই? জি স্যার। সেখানে কি কি দেই? 1 চিমটি লবণ, তাই না? জি স্যার। জি। এখন লবণে কি আছে? সোডিয়াম জি ক্লোরাইড, স্যার। তাই না? সোডিয়াম। এই লবণটা যদি না দেয়, এখন মনে করো লবণ না দিয়ে তুমি যদি এই গ্লুকোজ দিয়ে স্যালাইন তৈরি করো, তাহলে এটা কিন্তু নরমাল স্যালাইন হিসেবে কাজ করবে না। কারণ কি জানো? কারণ তোমার গ্লুকোজ স্যার অ্যাবজর্ব সোডিয়াম হবে না। গ্লুকোজ অ্যাবজর্পশনে সাহায্য করে। হ্যাঁ, কারণ সোডিয়াম যদি না থাকে তাহলে গ্লুকোজ অ্যাবজর্ব হবে না। হবে না। ক্লিয়ার তো? তার মানে এটা খুবই জি স্যার। গুরুত্বপূর্ণ গ্লুকোজ অ্যাবজর্পশনের জন্য। ইট রেগুলেট অ্যাসিড বেস ব্যালেন্স। তাহলে আমার বডির অ্যাসিড বেস ব্যালেন্স করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে, অনেক গুরুত্বপূর্ণ। আর হলো ইট মেইনটেইন নরমাল ওয়াটার ব্যালেন্স। মনে করো তুমি যদি পানি খাও, পানি খেলে সে দ্রুত গতিতে আমাদের কিন্তু ইউরিনেশন হয়, কিন্তু যদি লবণযুক্ত পানি খাই তাহলে সেটা বডিতে কিন্তু কিছুটা অ্যাবজর্ব হয়। বুঝছো? যার কারণে আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স করার জন্য সোডিয়ামের প্রয়োজন হয়। নাহলে শুধু সাদা পানি খেলে কিন্তু আমাদের কাজ হয় না। দেখো, যাদের ডায়রিয়া হয় তাদেরকে কি আমরা শুধু পানি খেলে হবে? না স্যার। কারণ না ওয়াটার স্যার। ব্যালেন্স হবে না। সোডিয়াম ক্লোরাইড যুক্ত পানি খেতে হবে, মানে লবণযুক্ত পানি, তাই না? জি তাহলে স্যার। সোডিয়াম কিন্তু এখানে ওয়াটার ব্যালেন্স করতে হেল্প করে। ইট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সমিশন এন্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। আমাদের কোনো জায়গায় যদি মশা কামড় দেয়, সেখান থেকে একটা সিগন্যাল আমাদের ব্রেনে যায়। তারপরে আমরা সেখান থেকে আবার কি করি? আমার হাত দিয়ে সেখানে আমরা মশাটাকে তাড়ায় দিতে অথবা মারতে আমরা আমাদের ব্রেন কি করে। আমরা একটা নার্ভ ইম্পালস এন্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, এই যে আমাদের এই মাসেলসের, সরি, নার্ভের ইম্পালস এবং ট্রান্সমিশন এন্ড কন্ডাকশন, এগুলোর জন্য সোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ। যাদের সোডিয়ামের অভাব থাকে তাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি পুয়ার হয়ে যায়। বুঝছো? যার ফলে সে কি খুবই গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা সে করতে পারে না। হ্যাঁ, ডায়রিয়ার রোগী, ভমিটিং এর রোগীর কাছ থেকে তুমি যদি খুব ভালো ইনফরমেশন নিতে চাও, তাহলে পারবা না। কারণ হলো ইন্টেলিজেন্সি তখন তার বেশি কাজ করবে না, কারণ তার নার্ভাস সিস্টেম উইক থাকে। বুঝছো? এই জন্য সুস্থ মানুষের কাছ থেকে আমরা ইনফরমেশন নেই কি করা যায়। হ্যাঁ, বুঝতে পারছো নি? আচ্ছা, তারপরে পটাশিয়াম। দেখো,
এক্সট্রাসেলুলার অসমোটিক প্রেসার মেইনটেইন করার জন্য সোডিয়ামের গুরুত্বপূর্ণ, আর ইন্টারসেলুলার অসমোটিক প্রেসারের জন্য কোনটা দরকার? পটাশিয়াম। পটাশিয়াম। কার্ডিয়াক মাসলস এর অ্যাক্টিভিটির জন্য আমাদের পটাশিয়াম এসেনশিয়াল। ইট ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটি অফ কার্ডিয়াক মাসলস। It play an important role in absorption of glucose. It play an important role in absorption of glucose. বুঝছো? কারণ পটাশিয়াম আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশনে সহযোগিতা করে। It regulates the acid base balance. It is responsible for transmission and conduction of nerve impulse. এখানে দেখো আমার ম্যাক্সিমাম মিল আছে প্রথমটার সাথে, তাই না? জি স্যার, 3 4 5টা হ্যাঁ, এই তাহলে তিনটা দেখেন মিল। একটা মাত্র সোডিয়াম পটাশিয়ামকে তুমি যদি এক্সট্রাসেলুলার লেখো, পটাশিয়ামের ক্ষেত্রে সেটা হলো ইন্টারসেলুলার। ইন্ট্রাসেলুলার। ওখানে মাসলসের নরমাল যে বেসিক মাসলস গুলো আছে সেই মাসলসের ইরিটেবিলিটির জন্য রেসপন্সিবল। এখানে হলো কার্ডিয়াক মাসলসের অ্যাক্টিভিটির জন্য স্পেসিফিক। বুঝতে পারছো? কার্ডিয়াক জি স্যার। স্পেসিফিক। এখন কারো যদি ভমিটিং এ, কারো যদি হার্টের পেশেন্ট হয় বা হার্ট রিলেটেড হার্ট উইক থাকে অথবা প্রেসারের রোগী হয়, তাহলে তার যদি পটাশিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু তার মানে হার্টের অ্যারেস্ট হওয়ার, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। বুঝছো? কারণ জি হলো স্যার। তার পটাশিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তখন, এজন্য হার্ট আর ভালোভাবে কাজ করতে পারে না। ওকে, তাহলে সোডিয়াম পটাশিয়াম এন্ড ক্লোরাইড। দেখো এখানে ক্লোরাইড মেইনটেইন দ্য এক্সট্রাসেলুলার অসমোটিক প্রেসার। সোডিয়াম ক্লোরাইড, ওখানে আমরা দেখো ক্লোরাইডের পরিমাণ কেমন? ক্লোরাইড 95 টু 105, 105। তার মানে এটাও খুব বেশি পরিমাণে থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, তাই না? তাহলে এটাও এক্সট্রাসেলুলার ফ্লুইডের জন্য এসেনশিয়াল। কে? ক্লোরাইড। তাহলে তুমি যদি দেখো সোডিয়াম ক্লোরাইড আমার বডির অ্যাসিড বেস ব্যালেন্স করার জন্য দরকার না? শুধু সোডিয়াম ক্লোরাইড হলে তো লবণ আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্স করবে। তারপরে আবার বললাম যে নরমাল ওয়াটার ব্যালেন্স করতে সোডিয়াম ক্লোরাইড লাগবে। ইট ইজ এসেনশিয়াল ফর দ্য প্রোডাকশন অফ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমার ক্লোরাইডের Cl যদি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় কি হতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশন করতে পারে। তার মানে আমাদের স্টোমাকে HCl আছে না? জি স্যার। স্টোমাকের পিএইচ 1.5, তাই না? তাহলে এত কম পিএইচ সম্ভব অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে। এখন কারো যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না থাকে স্টোমাকে, তাহলে তার কি প্রোটিন সে হজম করতে পারবে? না। না স্যার। কারণ প্রোটিনের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন হয় সে অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাক্টিভ হয়। তাহলে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ফর্মেশনের জন্য, স্টোমাক অ্যাসিড ফর্মেশনের জন্য আমার ক্লোরাইড এসেনশিয়াল। এবং আমাদের বডিতে যে অক্সিজেন ক্যারেজ প্রয়োজন, অক্সিজেন ক্যারি করার প্রয়োজন না আমাদের বডিতে, পুরো বডির সবগুলো সেলের জন্য অক্সিজেন প্রয়োজন, আর সেই ক্লোরাইডটা আমাদের অক্সিজেন ক্যারেজে হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসলে হলো বাইকার্বনেট, আরো গুরুত্বপূর্ণ একটা আমাদের ইলেকট্রোলাইটস। এটা হলো আমাদের বাফার হিসেবে কাজ করে বডিতে। হ্যাঁ, আমাদের বডিতে বাফার আমরা পড়ছিলাম, খেয়াল আছে? আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে যেটা অ্যাসিড বেস ব্যালেন্স করে। এক নাম্বার হলো বাফার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম আর রেনাল সিস্টেম। খেয়াল আছে? তাহলে তিনটা সিস্টেম আমার বডির অ্যাসিড বেস ব্যালেন্স করে, এর মধ্যে একটা বাফার সিস্টেম। আর বাফারের মধ্যে গুরুত্বপূর্ণ বাফার হলো বাইকার্বনেট বাফার। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ বাফার কি? বাইকার্বনেট বাফার। ইট মেইনটেইন দ্য বডি অ্যাসিড বেস ব্যালেন্স। ডেফিনেটলি যেহেতু বাফার হিসেবে কাজ করবে এবং এটা আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সে সহযোগিতা করবে। ইট রেগুলেট দ্য পিএইচ অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আমাদের স্মল ইন্টেস্টাইনের পিএইচ এর ব্যালেন্সের জন্য বাইকার্বনেট দরকার হয়। বুঝছো? বাইকার্বনেট দরকার। তাহলে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট। আরেকটা দেখো ক্যালসিয়াম। এটা গুরুত্ব তোমরা আমার চেয়ে ভালো জানো। হ্যাঁ, কারণ ক্যালসিয়াম হলো আমাদের ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর, তাই না? 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর পড়ছো না তোমরা অনেকগুলা? এর মধ্যে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কোনটা? ফিব্রিনোজেন, প্রথম বিন, এগুলা পড়ছো না? জি স্যার। 4 নাম্বারে কোনটা পড়ছো? ক্যালসিয়াম না? 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর ক্যালসিয়াম, তাই না? তাহলে ক্যালসিয়াম হেল্প ইন ব্লাড কোয়াগুলেশন। ইট ইজ এসেনশিয়াল ফর বোনস এন্ড টিথ। আমাদের হাড্ডি, হ্যাঁ, দাঁত, এই সবগুলার এনার্জির জন্য কি দরকার? ক্যালসিয়ামের দরকার না? বয়স্ক যারা অথবা যারা প্রেগন্যান্সিতে থাকে অথবা দুধ খাওয়ায় বাচ্চাদের, তাদের জন্য আমরা কি বলি? ক্যালসিয়াম খেতে না? ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলি না? কারণ হলো বাচ্চার বড় হওয়ার গ্রোথের জন্য কি লাগবে? বোনস বড় হওয়ার জন্য, দাঁত গঠনের জন্য তার ক্যালসিয়াম লাগবে। এবং হলো বাচ্চার বডিতে যাচ্ছে, আবার নিজের জন্য লাগবে। সো আমরা ক্যালসিয়াম অ্যাডভাইস করি যারা প্রেগন্যান্সিতে থাকে অথবা যারা বয়স্ক, তাদেরকে আমরা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিই। ওকে, তার মানে এটা হলো আমাদের বোনস এন্ড টিথের জন্য খুবই এসেনশিয়াল। ইট হেল্প ইন দ্য মেইনটেনেন্স অফ নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি। নার্ভাস সিস্টেমের জন্য যেমন দরকার, মাসকুলার অ্যাক্টিভিটির জন্য আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন। ইট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সমিশন এন্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। দেখো, কন্ডাকশন এন্ড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস ম্যাক্সিমাম ইলেকট্রোলাইট
গুলো হেল্প করে, বুঝছো? এরপরে দেখো যে ইট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সমিশন অফ কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, দেন ইট হেল্পস ইন অ্যাক্টিভেশন অফ ডিফারেন্ট এনজাইম। আমাদের বডিতে আমরা এনজাইম যখন পড়ছিলাম, খেয়াল আছে কিনা, যে এনজাইম বলছে না সবগুলো এনজাইম কিন্তু অ্যাক্টিভেটেড থাকে না, অ্যাক্টিভেটেড থাকে কিছু কিছু এনজাইম আছে অ্যাক্টিভেটেড না, প্রি এনজাইম হিসেবে থাকে। তাহলে ওই এনজাইমগুলোর অ্যাক্টিভিটির জন্য, অ্যাক্টিভেশনের জন্য আমাদের কি লাগবে? ক্যালসিয়াম কো এনজাইম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, বুঝছো? কোফ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের ক্যালসিয়াম। তার মানে অনেকগুলো এনজাইমের অ্যাক্টিভিটির জন্য আমার কি লাগবে? ক্যালসিয়ামের উপস্থিতির প্রয়োজন হয়। আর এটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল মেটাবলিজম অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট পটাশিয়াম। ইট অ্যাক্টিভেট এনজাইম অফ গ্লাইকোলাইটিক সিস্টেম। আমরা যে গ্লুকোজ খাই সেখান থেকে এনার্জি পাবো না, এটিপি পাবো, সেটাকে আমরা গ্লাইকোলাইটিক সিস্টেম বলি। সেই গ্লাইকোলাইটিক সিস্টেমে অনেক এনজাইম হেল্প করে, সেই এনজাইমগুলোর অ্যাক্টিভেশনের জন্য ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। ইট হেল্প ইন দ্য মেইনটেনেন্স অফ নিউরোমাসকুলার অ্যাক্টিভিটি, মানে নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটির জন্য অথবা তারপর হলো মাসকুলার অ্যাক্টিভিটির জন্য আমাদের ম্যাগনেসিয়াম হেল্প করে, এবং ইট ইজ অলসো এসেনশিয়াল ফর দ্য বোনস এন্ড টিথ। আর নেক্সট হলো ফসফেট। ফসফেট খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো যে আমরা যে জেনেটিক মানুষ, আমরা যারা, আমাদের যে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে, মানুষের সেলই তো হচ্ছে, তাই না? আবার নতুন একটা বেবি তৈরি হচ্ছে, আমাদের ন্যাচারালি হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে কি আছে? ডিএনএ অ্যান্ড আরএনএ। ডিএনএ অ্যান্ড আরএনএ, তাই না? ডিএনএ অ্যান্ড আরএনএ না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো একটা ডিএনএ আরএনএ তৈরির জন্য আমাদের বডির মেইন যদি কোনো সাবস্টেন্সের কথা বলি, এক নাম্বার সাবস্টেন্স আমরা বলতে হবে ডিএনএ অ্যান্ড আরএনএ, তাই না? তাহলে ডিএনএ আরএনএ তৈরির জন্য আমার কি কি লাগবে? আমার ফসফেট গ্রুপ লাগে। নাম্বার ওয়ানে কি লাগবে? ফসফেট গ্রুপ। এখন ফসফেট না থাকলে ফসফেট গ্রুপ সম্ভব? আর ফসফেট গ্রুপ না থাকলে ডিএনএ আরএনএ সম্ভব না। আবার আমি যে কথা বলছি, আমি পাওয়ারটা কোথা থেকে পাচ্ছি? এটিপি, তাই না? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর জি স্যার। ফসফেট না থাকলে কি এটিপি এটিপি বানানো সম্ভব? না স্যার। সম্ভব না। তার মানে ফসফেট কত জায়গায় কাজ করছে দেখো, আমাদের বোনস এন্ড টিথে হেল্প করছে, টিথ ফরমেশনে। তারপর এসেনশিয়াল ফর দ্য প্রোডাকশন অফ এটিপি, এটিপি প্রোডাকশনের জন্য এসেনশিয়াল। ডিএনএ আরএনএ প্রোডাকশনের জন্য এসেনশিয়াল। ইট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য মেটাবলিজম, আমাদের বডির মেটাবলিজমের জন্য, হ্যাঁ, খাবার হজম করা, আরো যে এনার্জি প্রোডাকশনের জন্য হেল্প করছে, এবং বাফার অ্যাকশনেও কাজ করছে, কারণ ফসফেট বাফারও আমার বডির জন্য এসেনশিয়াল। এখানে কতগুলো নরমাল রেঞ্জ দেওয়া আছে। সোডিয়ামের নরমাল রেঞ্জ হলো 136 to 148 মিলিমোল পার লিটার, পটাশিয়াম 3.8 to 5.2 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 95 to 105 মিলিমোল পার লিটার, বাইকার্বনেট 20 to 28 মিলিমোল পার লিটার, ম্যাগনেসিয়াম 0.65 to 1.05 মিলিমোল পার লিটার, ফসফেট 0.74 to 1.52 মিলিমোল পার লিটার, ফসফেট 310 to 990 মিলিমোল পার লিটার, ক্যালসিয়াম হলো 2.122 to 6.12 মিলিমোল পার লিটার। এই নরমাল রেঞ্জগুলো শিখতে হবে। এখন তোমরা একটা জিনিস করবা, একটু বলে রাখি আবারও, যে কষ্ট করে একটা খাতা নাও, খাতা নিয়ে আমি যে লেকচারগুলো দিচ্ছি সেটার উপর থেকে শুরু করে প্রত্যেকটা লেকচারগুলো তোমরা একটু কষ্ট করে লিখে নাও, মানে জি খাতার স্যার, মধ্যে। লিখছি। হ্যাঁ, লিখতে থাকো, তাহলে দেখবে যে তোমার আর লেকচার শিটও প্রয়োজন হবে, কিচ্ছু প্রয়োজন হবে না। তুমি তোমার নিজের নোট দিয়েই পরবর্তীতে প্রিপারেশন নিতে পারবা, বুঝছো? স্যার